নিজের দেশকে কতটা ভালোবাসেন সেটা তখনই বুঝবেন যখন দেশের বাইরে কোথাও যাবেন। সামান্য হাতে গোনা কয়েকটা দিনের জন্য আমরা ফ্যামিলির সবাই ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে গিয়েছিলাম। আর এই হাতে গোনা কয়েকটা দিনে যে দেশকে কত বেশি মিস করেছি সেটা কল্পনার বাইরে। না ছিল খাওয়ার সুখ, না ছিল মন ভরে কথা বলার সুখ। আমরা যতই দেশের বদনাম করি না কেন, দিন শেষে একটাই কথা, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই বাংলাদেশ। সো আমরা হায়দ্রাবাদ থেকে কিভাবে দিল্লি থেকে কিভাবে বাংলাদেশে পৌঁছালাম সেই নিয়ে থাকছে আজকের এই ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্টেই সবার কাছে একটু রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই আমার পেজে পাশে থাকবা, সবাই লাইক কমেন্ট শেয়ার করবা এন্ড ফলো দিয়ে দিবা, এন্ড আমার মেয়ের গুলো একটু ইগনোর করবা। হায়দ্রাবাদ থেকে দিল্লি আমাদের ফ্লাইট ছিল 10:30টায়। দেন আমরা সকাল 7টায় বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট যেতে তেমন একটা টাইম লাগে না, অনলি আধা ঘন্টার মধ্যেই পৌঁছায় যাই। দেন আমরা যেহেতু সকালবেলায় যাচ্ছি তাই আমাদের 20 মিনিট মতো টাইম লেগেছিল। আর হায়দ্রাবাদ যে বাংলাদেশের চেয়ে অনেক বেশি উন্নত তেমনটা না, মোটামুটি উন্নত। এই যে এয়ারপোর্টের পাশে একটু রুটগুলা একটু উন্নত, বাট ভিতরের দিকে তেমন উন্নত না। হয়তো বাংলাদেশের চেয়ে ওরা 5 বছর থেকে 10 বছর এগিয়ে আছে এরকম। দেন এয়ারপোর্টে চলে আসলাম আর আমাদের কাজগুলা সেরে নিলাম। এরপর তো হাঁটার পালা শুরু। দেন হাঁটতে হাঁটতে হায়দ্রাবাদের এয়ারপোর্টটা কেমন সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আমাদের যেতে হবে 14 নম্বর গেটে, এখনো আমরা আছি 3 থেকে 4 নম্বর গেটে। যেহেতু আমাদের হাতে প্রায় 2 ঘন্টা মতো টাইম ছিল, ভাবলাম একটু আস্তে আস্তে হাঁটি, একটু বসে বসে যাই। বাট না, ছেলেরা কোনো মতেই রাজি না, এরা উড়াদুরা হাঁটতেই থাকবে, কি আর করার। আর হ্যাঁ, এয়ারপোর্টের ভিতর কিন্তু অনেক বেশি কষ্ট, এইখানে অনেক বেশি চেকিং করা হয়। আর হাঁটতে হাঁটতে আমরা 14 নম্বর গেটে এসে পৌঁছালাম। দেন আমরা পাশে একটা ক্যান্টিন ছিল আর আমি আর আমার শ্বশুর মিলে এখানে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেহেতু আমি সেদিন রোজা ছিলাম না। আমরা যাওয়ার সময় ইন্ডিগো ফ্লাইটে গিয়েছিলাম, সেখানে আমাদের কোনো খাবারই দেয়নি, যার কারণে আমাদের বিমানের উপর বসাটা হারিয়ে যায়। দেন আমরা এখানে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এখানে আমরা 2টা লুচি, দেন একটা সস ছিল, সাথে ছোলা ভাজা ছিল, আর 2টা সিঙ্গারা নিয়েছি। এই কয়টার দাম ছিল 900 টাকার উপরে। দেন চা খেলাম, চায়ের দাম ছিল 150 টাকার উপরে। আর চা গুলা একদমই খাওয়ারই যোগ্য ছিল না, মানে চা গুলা কেমন জানি একটু মশলা মশলা টাইপের, এরকম চা আমার একদমই পছন্দ না। আর আমার শ্বশুর তো না খেয়েই চলে গেল। দেন আমরা বিমানে উঠে পড়লাম। আর এই ছেলেরে কত রিকোয়েস্ট করলাম আমাকে একটু জানলার পাশে দাও, বাট সে দিবে না, কিন্তু সে ঘুমাবেও। সরি, আমাদের ফ্লাইট ছিল 10টায়, যেটা আমি 10:30টায় বললাম। পুশ করে আমরা আকাশে উঠে পড়লাম। আর আমরা এয়ারবাস ফ্লাইটে উঠেছিলাম। আর পার্সোনালি আমার কাছে এয়ারবাস ফ্লাইটটা অনেক বেশি আরাম লেগেছিল। দেন আমাদের এখানে খাবারের জন্য অনেক বেশি খাবার দিয়েছিল। এখানে 2 ধরনের খাবার দিয়েছিল, একটা ছিল ভেজ আর একটা ছিল নন ভেজ। সো আমরা সবাই মিলে 2 ধরনের খাবার নিয়েছিলাম। দেন এখানে 3 রকমের চা দিয়েছে, একটা ব্ল্যাক টি আর একটা দুধ চা, আর একটা ছিল কফি। দেন একটা বাটার দিয়েছিল, দেন কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল, দেন বেবির জন্য একটা জুসও দিয়েছিল, আর একটা ইয়োগার্টও দিয়েছে। সো হিউজ পরিমাণ খাবার দিয়েছে। দেন 1.5 ঘন্টার মধ্যে আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছালাম। এইটা ছিল দিল্লি এয়ারপোর্ট। সো এখানে আমাদের 4 ঘন্টা ট্রানজিট ছিল, যার কারণে আমাদের হাতে কোনো প্যারা ছিল না। বাট দিল্লি এয়ারপোর্টে যে কত চেকিং, কি বলবো, অনেকবার চেকিং করেছে। দেন আমরা এই তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ইলিফকে ট্রলিতে উঠিয়ে দিলাম, আমাদের আর শক্তি ছিল না হাতে। হাঁটতে হাঁটতে আমি এই জায়গায় বসে পড়লাম। বিশাল বড় দিল্লি এয়ারপোর্ট, প্রায় আমাদের 2 ঘন্টা মতো হাঁটতে হয়েছিল দিল্লি এয়ারপোর্টের ভিতরে। আমরা ভেবেছিলাম বাইরে গিয়ে একটু ঘুরে ফিরে দেখবো, কি আর দেখবো, এয়ারপোর্টের ভিতরে হাঁটতে হাঁটতে তো টাইমটা নষ্ট হয়ে গেল। এখানে একটু ফরফরি শপিং ছিল, আর এখানে দাম তো বলা লাগবে না, মাশাআল্লাহ 5 ডবল বেশি ছিল। যেগুলার দাম বাইরে 200 টাকা, সেগুলোর দাম মেবি এখানে 2 থেকে 3 হাজার টাকা এরকমই ছিল। এটা নর্মাল বিষয়, সবখানে এরকমই।
কিছুক্ষণ হাঁটার পর আমরা একটু রেস্ট নিই, দেন আবার হাঁটি। সো এখানে আমরা রেস্ট নিচ্ছিলাম আর পাশেই বেবি ফিডিং রুম ছিল। সো বেবি ফিডিং রুমে চলে আসলাম, সেখানে কিছুক্ষণ বসেছিলাম, বাচ্চারাও একটু খেলছিল। আর এখানে বেবি ফিডিং রুমটা একদম গোছানো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা একটা ডিসপ্লে ছিল, মেবি হিমালয়ার অ্যাডভার্টাইজ করছে। দেন এখানে যেগুলো ইউজ করা যাবে সেগুলো বেসিনের পাশে ছিল, আবারও হাঁটাহাঁটির ফালা। আর এদিকে কিছু প্রোডাক্ট নিয়ে যাচ্ছিল, এগুলো কি আমি জানি না। আর একটু ফর এরকম এসকেলেটার ছিল, যার কারণে কষ্টটা একটু কম হয়েছিল ফরে দিয়ে। 2 ঘন্টা হাঁটাহাঁটি করার পর আমরা এই জায়গায় এসে পৌঁছাই। এই জায়গায় হচ্ছে আমরা বিমানে উঠবো। আর এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি। দেন এই ধরনের চেয়ার দেখো তো আরো বেশি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আমরা একটু শুতে পারবো। 2 ঘন্টা হাঁটতে কষ্ট হলেও এই জায়গায় এসে 2-2.5 ঘন্টা রেস্ট নিয়েছি, সেটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। ইচ্ছে করছিল আরো 1 ঘন্টা ট্রানজিট কেন দেয়নি। সো ট্রানজিটটা আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে, একটু রিল্যাক্স ফিল করেছি এখানে যেহেতু এসি আছে এই জন্য। সো এই দিক দিয়ে আমরা বিমান দেখছিলাম আর ঘুমাচ্ছিলাম। কি ঘুমাবো, বাচ্চাদের জন্য কি আর ঘুমাতে পারে। এরপর 5টায় আমরা বিমানে উঠে পড়লাম। আর আমার ছেলে আবারও জানলার পাশে, তাকে বলছিলাম প্লিজ তুমি একটু এই পাশে আসো, আমি ওই পাশে যাই। আর তার তাকানোটা দেখেন কিভাবে তাকাচ্ছে আমার দিকে। ওই সময় সে মাথায় ব্যথা পেয়েছিল, যার কারণে চুল কেটে দিয়েছিলাম, এই জন্য মাথার পিছনে এই অবস্থা। পুশ করে আবারও আকাশে উঠে পড়লাম। আর আকাশে ওঠার পর যে কানের ভিতর কি যে অবস্থা হয়, এটা আমার কাছে খুবই বোরিং লাগে। বাট কেন জানি এই ইয়ারবাসে আমার একটু কম লেগেছিল। এক ঝলকে একটু দিল্লি দেখে নিন, আমিও যেমনটা দেখছি আপনারাও দেখে নিন। এরপর আবারও খাবারের পালা। সো এখানে লাঞ্চ দিয়েছে, ফার্স্টে দিয়েছিল এগুলা, ব্রেকফাস্ট দিয়েছিল, এখানে ভাতের আইটেম দিয়েছিল। সো এইবারও নন ভেজ ভেজ এইভাবে নিয়েছি আমরা। সো এখানে একটা দিয়েছে, এটা অনেক বেশি মজা ছিল। দেন এই ছিল সালাদ আর একটা ইয়োগার্ট দিয়েছে, ভাতের সাথে রুটিও দিয়েছে। আর যেটা নন ভেজ ছিল সেটাতে চিকেন, দেন একটা সবজি ছিল। আর যেটা ভেজ ছিল সেটাতে ছোলা, দেন একটা সবজি ছিল। দেন এখানে 3 রকমের কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, একটা কোকা-কোলা, একটা ফান্তা। দেন বেবির জন্য এখানে এই পিউরিটা দিয়েছে। ফাইনালি আমরা 8টার দিকে ঢাকায় পৌঁছালাম। এই হলো আমার বাংলাদেশ। কি যে শান্তি লাগছে বলার মতো না, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এটা দেখে তো আরো বেশি ভালো লাগছে। দেন বঙ্গবন্ধুকে দেখলাম, আর বঙ্গবন্ধুকে দেখে তো লাগছিল আপন আপন কিছু। এরপর এখানে পাসপোর্ট চেকিং করছিল, এরপর আমাদের লাগেজ নিয়ে নিলাম। আমরা ট্রেনে করে আবার যাব চট্টগ্রামে। আর হ্যাঁ, আমি জীবনের প্রথম একবার ট্রেনে চড়েছি, সেটা হলো ইন্ডিয়াতে যাওয়ার সময়, মানে আগরতলা দিয়ে গিয়েছি এই জন্য। আর আগরতলার ট্রেন যে এত ভালো কি বলবো, খুবই আরামদায়ক। কারণে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম ট্রেনেই যাব, বাট সে একবারও বললে না সেম ট্রেন হবে। সো আমরা ট্রেনে করে যাচ্ছি, এখন ট্রেন স্টেশনে যাচ্ছি, দেন ট্রেনে উঠবো। আর এর মধ্যে যে এত বড় একটা বিপদ হয়ে যাবে আমরা বুঝতেই পারিনি। আমরা যে রেল স্টেশনে নেমেছি গাড়ি থেকে, দেন গাড়ি থেকে নামানোর সময় আরাজ হঠাৎ করে দরজা অফ করে দেয়। সো দরজায় আমার শ্বশুর হাত দিয়েছিল, দেন উনি চাপকিয়েছে, যেটা খুবই দুঃখজনক ছিল। এত কষ্ট করার পর লাস্টে এসে এটা কি হয়ে গেল। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমরা যে এয়ারবাস ফ্লাইটে এসেছি সেই বাসটা খুবই আরামদায়ক এন্ড ওদের সার্ভিস খুবই ভালো। খাবার দাবার তো দেখলেনি কেমন দিয়েছে। আর এই হলো আমার হায়দ্রাবাদ থেকে বাংলাদেশে আসার গল্প। সো আজকে আমার শেষ ইন্ডিয়া ব্লগগুলা। সো আল্লাহ হাফেজ, টাটা।